শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ধীরে ধীরে পানি কমছে নোয়াখালী ও কুমিল্লায়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, যেহেতু পানি কমতে শুরু করেছে, এখন বন্যার বর্তমান চিত্র কেমন দেখছেন? প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, রাত থেকে বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে, তবে তা অত্যন্ত কম। পানির প্রবাহ নামছে, পানির গতিতে নামছে, কিন্তু যে গতিতে নামছে এই গতিতে নামতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে। কিন্তু মানে যেটি বলতে হয় যে প্রখর সূর্য আজকে সকাল থেকে দেখা দিয়েছে। এই সূর্যের তাপে যেভাবে পানি নামার কথা সেভাবে নামছে না। তো ধারণা করা হচ্ছে যে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে খাল, নালা, পুকুর, জলাশয় যেগুলো রয়েছে সেগুলো হয়তো ভরাট হওয়ার কারণে অথবা কোথাও দখল হওয়ার কারণে পানির গতিতে সেভাবে নামছে না। তো একই সাথে যদি বলতে হয় যে আজকে আমার সাথে সকালবেলা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন যে নোয়াখালী সদর উপজেলায় যে সকাল থেকে 7.6 সেন্টিমিটার পানি কমেছে। তিনি আশা প্রকাশ করছেন যেভাবে সূর্যের দেখা গিয়েছে, যেভাবে রোদ দেখা গিয়েছে, যে পানি আস্তে আস্তে কমবে, তবে একটু সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া সকালবেলা নোয়াখালী বিভিন্ন জায়গা ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি যে পানি এখনো আছে, কোথাও হাঁটু পরিমাণ আছে, কোথাও বা একটু নিচে আছে অথবা একটু বেশি রয়েছে। তবে এই পানি থাকার কারণে নাগরিক জীবন এখনো দুর্ভোগের মধ্যেই রয়েছে। তারা এখনো প্রায় অনেকটা পানি বন্দির মতো রয়েছে। প্রশাসন সূত্রে আসলে নোয়াখালীতে প্রায় 1300টি আশ্রয় কেন্দ্র রয়েছে। 1300টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.25 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। তো এইসব বানমাসি মানুষ আশ্রয় কেন্দ্রে এক প্রকার বন্দি অবস্থায় রয়েছেন। তারা আশ্রয় থেকে বের হতে পারছেন না, আর অন্যদিকে যারা ঘরে পানি বন্দি রয়েছেন তারাও ঘর থেকে বের হতে পারছেন না। তো এইভাবে যদি চলতে থাকে যে আসলে যে ঘরে এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের মধ্যে খাদ্য সংকট কিছুটা কাজ করছে। তো জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সূত্রে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এ পর্যন্ত জেলাতে মোট 1800 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে সরকারিভাবে, যেটি পাওয়া গিয়েছে। শুকনো খাবার দেওয়া হয়েছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া যে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি যারা খাদ্য সহায়তা দিচ্ছে তারাও ত্রাণ দিয়ে যাচ্ছে। তবে একটি কথা বলতে গেলে যে সেটি হচ্ছে যে নোয়াখালী জেলার 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 4টি উপজেলা বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এই 4টি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে খাদ্য সহায়তা তেমন একটা পৌঁছয়নি বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে যেটা একদম গ্রামাঞ্চল রয়েছে, যোগাযোগ ব্যবস্থার কারণে, অবৈধ প্রচুর পানি থাকার কারণে বা নৌকা না থাকার কারণে এসব প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো যায়নি। তো এইসব অঞ্চলে যেসব বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন যে তারা অনেকটা খাদ্য সংকট রয়েছেন। একই সাথে শিশুরা এবং বয়স্করা অনেকটা অসুস্থ অবস্থায় যে মানবত দিন কাটাচ্ছেন এসব আশ্রয় কেন্দ্রে। তো যে বিভিন্ন জেলা থেকে যেসব ত্রাণ এসেছে, খাদ্য সহায়তা এসেছে, তারাও চেষ্টা করছেন প্রত্যন্তলে যাওয়ার জন্য। আসলে তারা অন্য জেলা থেকে আসছে, বিভিন্ন রাস্তাঘাট না চেনার কারণেও যে যথাযথভাবে ত্রাণ না যাওয়ারও একটি কারণ রয়েছে। তো আরেকটি তথ্য জানা গেছে, জেলা সুজন, যেটি সুশাসনের জন্য নাগরিক, সুজনের সূত্রে যেটি জানতে পেরেছি আসলে একটা সমন্বয়হীনতা কাজ করছে জেলাতে ত্রাণ সহায়তার ক্ষেত্রে। খাদ্য সংকটের জন্য একটা মানে অনেকটা দায়ী বলে মনে করছেন সুজনের সাধারণ সম্পাদক আবু নাসের। তিনি জানিয়েছেন যে সমন্বয় করে চললে এই খাদ্য সংকট থাকতো না, যথাযথভাবে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যন্ত আশ্রয় কেন্দ্রে খাদ্য পৌঁছাতো, ত্রাণ সহায়তা পৌঁছাতো। এই হচ্ছে নোয়াখালীতে বন্যা ও খাদ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। এবার কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লার বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বানবাসীরা ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। ডানা, আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লার আমরা দেখেছি আসলে
পর্যাপ্ত পরিমাণ যে ত্রাণ থাকার কথা, আসলে এখন একটা বাড়ি খাবারের বড় সংকট দেখা দিয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার বন্যা পরিস্থিতি পানি বিপদসীমার উপর নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানে রাখি, কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা বলতে কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক, যে প্রধান সমন্বয়ক আমাদের সাথে আসলে জানিয়েছেন, আসলে এখন বাড়ি খাবার সংকট দেখা দিয়েছে, সেই সাথে ওষুধ এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আপনাকে জানে রাখি, তার আসলে যে কুমিল্লার যে যত যারা ত্রাণ দিচ্ছেন, আসলে সমন্বয়হীনতার অভাবে আসলে ত্রাণগুলো তারা পাচ্ছে না, সকলে সব জায়গায় দুর্গম এলাকা পৌঁছানো যাচ্ছে না। তবে এখন যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, কুমিল্লার যে প্রধান সমন্বয়ক রাশেদুল হাসান, আসলে আপনাদের ত্রাণের যে সংকট, আপনি কিভাবে আসলে সমন্বয় করবেন সেই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যে গত 8-9 দিন আমরা হচ্ছে মূলত শুকনা খাবারের প্রতি বেশি ফোকাস ছিলাম, যেহেতু হচ্ছে মানুষ পানিবন্দী ছিল। তো এখন যেহেতু আস্তে আস্তে করে পানিগুলো অপসারণ হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে মানুষ হচ্ছে রান্না করার মতো ব্যবস্থা রয়েছে, অথবা আমরা বিভিন্ন স্পোর্টে রান্না করার মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভারী খাবার, এবং ভারী খাবারের জন্য হচ্ছে আমরা কিছু লিস্ট হচ্ছে আজকে করে দিয়েছি। মোটামুটি 800 টাকার মতো একটা প্যাকেজ আমরা রেডি করে দিয়েছি, যাতে করে আমাদের যে উপকেন্দ্রগুলো রয়েছে, আমাদের প্রায় 60টা হাব রয়েছে, যেখানে টাউন হল, জিলে স্কুল, পুলিশ লাইন, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট এবং হচ্ছে 14 গ্রাম, এই হাবগুলোতে তারা যেন হচ্ছে গিয়ে ভারী খাবারের যে লিস্ট আমরা করে দিয়েছি সেগুলোর জন্য তারা পাঠাতে পারেন। এবং হচ্ছে আমরা চাচ্ছি যে খাবারের জন্য সুষম বন্টন হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হাবগুলোর সাথে যোগাযোগ করে গেলে আমরা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যাল জায়গাটা বলতে পারবো যে এখন কোন জায়গায় খাবারের প্রয়োজন আছে এবং কোন জায়গায় খাবারের প্রয়োজনটা নেই। সেই জন্য হচ্ছে আমি সবাইকে হচ্ছে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন, এবং সেক্ষেত্রে জেনে নেবেন যে কোথায় আসলে খাবারের পর্যাপ্ততা রয়েছে এবং কোথায় আসলে খাবারটা বেশি প্রয়োজন। আসলে যেটা বলছিলেন যে প্রধান সমন্বয় কুমিল্লার, উনি আসলে জানাচ্ছেন যে যারা বিত্তবান এবং যারা সামাজিক বাজার সংগঠন রয়েছে, তারা যাতে আসলে এই কুমিল্লা পুলিশ লাইন, টাউন হল এবং জিলা স্কুল আসলে মনিটরিং সেল গঠন করা হয়েছে, সেখানে যাতে সমন্বয় করে ত্রাণগুলো দুর্গম এলাকায় পৌঁছানো যায়। এবং বাড়ি খাবার বড় সংকট দেখা যায়, সেই সাথে ওষুধ এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, আসলে আমরা দেখেছি আসলে মানুষের এখন বাড়ি খাবার বড়ই প্রয়োজন। বিশেষ করে শুকনো খাবার খেয়ে আসলে অ্যাসিডিটি তৈরি হয়েছে, বিশেষ করে তারা এখন পানিবাহিত রোগে দেখা দিয়েছে। সেদিক থেকে বলি, যারা হাঁপানি রোগের সৃষ্টি হয়েছে এবং সামনে কিন্তু ডেঙ্গুর একটা বড় প্রকোপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এখন থেকে আসলে কালকে আমরা দেখেছি কুমিল্লা সদর হসপিটাল থেকে তাই সমন্বয়কারীরা আসলে বিশেষ যে মেডিকেল টিম রয়েছে তাদেরকে এনে আসলে তাদের কিভাবে কি করতে হবে দিক নির্দেশনা নিয়েছেন, এবং সদর হসপিটাল যে ডাক্তার রয়েছেন তারা আসলে মনিটরিং সেল কাজ করার জন্য তারা সম্মতি প্রকাশ করেছে। সেদিক থেকে বলা যায় কুমিল্লা এখন যে অবস্থা, আসলে 11 লক্ষ লোক আসলে পানিবন্দী রয়েছে, এবং সেই সাথে আশ্রিত রয়েছে প্রায় 1.5 লক্ষ লোকের উপরে, এবং আশ্রয়কেন্দ্র রয়েছে প্রায় 1100-এর উপরে। তা আপনাকে আমি জানি রাখি, কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, পর্যাপ্ত ত্রাণের সংকট আসলে দেখা দিয়েছে। আগামী 1 সপ্তাহ পরে আসলে আমরা যদি জানি বন্যা পূর্ববর্তী অবস্থা, আসলে এখন যে অবস্থা, আসলে আগামী 1 সপ্তাহ পরে এই ধরনের অবস্থা থাকবে না। কিন্তু মানুষের এখন যে বাড়ি ঘরে ফিরে যাওয়ার পর তারা যে কর্মসংস্থান যেটা হওয়ার কথা, কৃষি ফসল, আমরা জানি কুমিল্লা 848 কোটি টাকার কৃষি ক্ষতি হয়েছে প্রাথমিক আমরা জানিয়েছি। সেই ক্ষেত্রে যদি কুমিল্লা যে মৎস্য কর্মকর্তা উনি জানিয়েছেন প্রায় 646 কোটি টাকা ক্ষতি হয়েছে। তা আপনাকে আমি জানি কি মানুষের যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আসলে সমাজের বিত্তবান এবং সরকারের সাথে সাথে যারা রয়েছে সকলে সুশীল সমাজ এবং যারা সুজনের লোক রয়েছে, তারা আসলে সকলে মিলে সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রমটা পরিচালিত করতে হবে। এই ছিল কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি। ডানা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এই মামলার পাশাপাশি আদাবরে জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানকেও 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 3য় দফায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনি জানেন যে আজকে যে তাদের রিমান্ডের অভিযোগ করা হয়েছিল সেটি হচ্ছে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় মূলত আনিসুল হক এবং সালমান এফ রহমানকে মূলত 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আপনি জানেন এটি হচ্ছে তাদের 3য় দফা রিমান্ড, এবং একই সাথে আদাবর থানার 2টি পৃথক মামলায় জিয়াউল হক সাবেক বরখাস্তকৃত মেজর জেনারেল, তাকেও কিন্তু হচ্ছে 5 দিনের রিমান্ড হয়েছে, এবং আওয়ামী লীগের সাবেক এমপি
সাদিক খানকে কিন্তু 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে আদাবর থানার আরো একটি পৃথক মামলায়। এবং আপনি জানেন যে আজকে ভোর 7টায় মূলত তাদেরকে এখানে নিয়ে আসা হয়, কারণ আপনি জানেন যে গত কয়েকদিন যে তাদের যে রিমান্ডে অর্থাৎ যখন নিম্ন আদালতে তোলা হয় তখন কিন্তু আমরা দেখেছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশেষ করে আইনজীবীদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে কিন্তু তাদের প্রতি ডিম নিক্ষেপ করা হতো বা তাদেরকে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গেছে। এরই হয়তোবা সেই জিনিসগুলোর জন্য পুনরাবৃত্তি না হয়, সেই জন্য হয়তোবা তাদেরকে আজকে এমন একটা সময় আদালতে নিয়ে আসা হয়েছে যখন গণমাধ্যম কর্মী খুব বেশি এখানে ছিল না বা সাধারণ মানুষে যখন ছিল না। ফলশ্রুতিতে এই অর্থাৎ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে মূলত সকালে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় এবং বিচারকগণ কিন্তু তাদের রিমান্ড মঞ্জুর করেন। আপনি জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে কিন্তু গত 13 আগস্ট মূলত গ্রেফতার করা হয় এবং প্রথম দফায় তাদেরকে নিউ মার্কেট থানায় তাদেরকে 10 দিন করে রিমান্ড দেওয়া হয়। এরপরে তাদেরকে সেই রিমান্ড শেষে আবার 24 আগস্ট তাদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়। দ্বিতীয় দফায় কিন্তু আবার তাদের রিমান্ড দেওয়া হয়েছিল এবং আজকের যে রিমান্ডটি মূলত সালমান এফ রহমান এবং আনিসুল হককে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এটি কিন্তু তাদের তৃতীয় দফা রিমান্ড এবং একই সাথে সাবেক বরখাস্তিকৃত যে মেজরের অর্থাৎ জিয়াউল হাসানের কথা বলা হচ্ছে তাকেও কিন্তু এটি দ্বিতীয় দফা তার রিমান্ড এবং সাদিক খান যাকে আমরা বলেছি তারও কিন্তু এটি দ্বিতীয় দফা রিমান্ড। এই যে তাদেরকে মূলত হত্যা মামলায় আসামি করে কিন্তু তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ, বিশেষ করে শিক্ষার্থী হত্যার যে অভিযোগ, কারণ যখন ছাত্র জনতার আন্দোলন চলছিল তখন আনিসুল হক তিনি কিন্তু আইনমন্ত্রী ছিলেন এবং ছাত্রদের অভিযোগ ছিল যে আইনমন্ত্রী মেকানিজমের মাধ্যমে অর্থাৎ তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা পরিকল্পিতভাবে কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপর তারা হামলা চালিয়েছে। ফলশ্রুতিতে যখনই তাদেরকে গ্রেফতার করা হয় তখন কিন্তু সাধারণ মানুষের খুব ব্যাপক আকারে পৌঁছায় এবং যখনই তাদেরকে আদালতে নিয়ে আসা হয় আমরা দেখেছি আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদেরকে কিন্তু হামলারও উদ্যোগ হয় এবং ডিম নিক্ষেপ করে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং মানুষের যে ক্ষোভগুলো ছিল এই ক্ষোভ থেকে মূলত তাদেরকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচানোর জন্যই হয়তোবা আজকে সকালের এমন একটা সময় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের তৃতীয় দফা রিমান্ড শেষে তাদেরকে কিন্তু আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি জানেন যে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাবেক মন্ত্রী যারা ছিল তারা এর সাথে জড়িত ছিলেন এমন অভিযোগও কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আজকে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে যে মামলায় মূলত রিমান্ড মঞ্জুর করা হয়েছে একই মামলার প্রধান আসামি কিন্তু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 129 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় কিন্তু আজকে তাদের মূলত 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। 10 দিন অর্থাৎ আদালত যাচাই বাছাই শেষে তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আদাবর থানার মামলায় সাবেক এমপি সাদিক খান এবং জিয়াউল হাসানকে যে মামলায় গ্রেফতার করেছে সেখানেও কিন্তু আসামি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে মামলাগুলো খুনের অর্থাৎ শিক্ষার্থীদেরকে হত্যার অভিযোগে যে ধরনের মামলা হয়েছে সেই বেশিরভাগ মামলার প্রধান আসামি কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কিন্তু আমরা দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাও কিন্তু এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে নিম্ন আদালতের যে আপনি জানেন যে গতকালকে কিন্তু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপি মুন্সিকে গ্রেফতার করা হয়েছে, তাকেও আদালতে নিয়ে আসা হয় কিনা সেই পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আপনি জানেন যে গতকালকে আরেকটা তথ্য পাওয়া গেছিল যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকেও গ্রেফতার করেছে কিনা পুলিশ, যদিও তাকে এখনো আদালতে নিয়ে আসা হয়নি। আজকে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় কিনা এই জন্য কিন্তু এরকম একটা কথা কিন্তু আছে, আমরা গণমাধ্যম কর্মী হয়তো বা শেষ পর্যন্ত অপেক্ষা করবো তাদেরকে আদালতে তোলা হয় কিনা। তবে যে দুইজন হ্যাভয়েড, একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বেসরকারি উপদেষ্টা এবং আইনিসুল হক, তাদেরকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন আমরা দেখেছি যে আইনজীবী বিশেষ করে যারা আমরা একটা সময় যখন আন্দোলন তুঙ্গে তখন আমরা আসতাম এই আদালতগুলোতে, তখন কিন্তু আমরা দেখতাম যে সরকারপন্থী যারা আইনজীবী ছিল তাদেরকে বিক্ষোভ করতে দেখতাম যে খুনিদের গ্রেফতার করতে হবে। ফলশ্রুতিতে এখন সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ থেকে হয়তোবা তাদেরকে বাঁচানোর জন্য হয়তোবা সকালে আদালতে নিয়ে আসা হয়েছিল। এই ছিল মূলত নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নিম্ন আদালত থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আবারও বন্যা প্রসঙ্গ। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি এবং খাগড়াছড়ি থেকে অপু দত্ত। প্রথমে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ফসলের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? বাড়িঘর রাস্তার এখনকার কি অবস্থা দেখছেন? ধন্যবাদ জানা। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই মৌলভীবাজার তৃতীয় ধাপের বন্যায় মৌলভীবাজারের মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন। বাড়িঘর যেমন ভাঙচুর হয়েছে, এমনকি রাস্তাঘাট অনেকটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। অনেকেই এখন পর্যন্ত বাড়িঘরে ফিরতে পারতেছেন না, কারণ যে বাড়ি
ঘর কাদাময় হয়ে আছে এবং অনেকের ঘর ভেঙে গেছে। আপনি যেটি বলছিলেন যে মৌলভীবাজারের হচ্ছে ফসলের ক্ষতির বিষয়টি, সেটা যদি জানাই তাহলে হচ্ছে যে মৌলভীবাজারের যে ফসলের ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়। স্মরণকালের এই বন্যায় মৌলভীবাজারের যে রূপা আমন সেটা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। আমি আছি এখন মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপুন এলাকায়। আপনাকে দেখাতে চাচ্ছি যে এই মাতারকাপুন এলাকায় যারা আমন রোপণ করেছিলেন সেই রূপা আমনটা পানি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে একদম জলে পুড়ে গেছে একদম। এখানে আর যে ধান চাষ করা এই মুহূর্তে সম্ভব নয় হবে আমাকে চাষিরা জানিয়েছেন, কারণ এখন রূপা আমনের সময়টা চলে গেছে। বীজতলা তৈরি করে যে রোপণ করবেন সেরকমও স্বপ্ন নেই। আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে প্রায় 44,000 হেক্টর প্লাবিত হয়েছিল আর রূপা আমনের, তার মধ্যে প্রায় 17,000 হেক্টর জায়গা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, যার ক্ষয়ক্ষতি প্রায় 187 কোটি টাকার মতো হবে। এবং আমি কথা বলেছিলাম এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে গ্রামীণ যে সড়ক যেগুলার ক্ষতি হয়েছে প্রায় 70 কিলোমিটারের মতো ক্ষতি হয়ে গেছে এবং প্রায় ছোট বড় 9টি কালভার্ট ভেঙে গেছে, যেগুলা ক্ষয়ক্ষতি প্রায় 155 কোটি টাকার মতো। এই সংখ্যাটা আরো বৃদ্ধি পেতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক যে বন্যার ক্ষতি সেটা কাটিয়ে ওঠা অনেকটাই দুর্বিষহ হয়ে পড়বে, কারণ আগামী আমন মৌসুমে চাষিরা কোনো ধান পাবে না। ধান যে না পাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে খড় যেটি গরুর খাবার যেটি সেইটাও অনেকটা দুষ্প্রাপ্য হয়ে যাবে বলে চাষিরা আমাকে জানিয়েছেন। এবং চাষিরা অনেকেই বিভিন্নভাবে লোন করে টাকা কর্য করে এই চাষাবাদ করেছিলেন, এখন সেই ফসলটা নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশাহারা হয়ে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের বন্যার ক্ষয়ক্ষতির যে বিষয়টা দিন যতই যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। এবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, খাগড়াছড়ির বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? জি না, এখন আমি আসলে যে জায়গাতে আছি এটি মূলত চিঙ্গি নদী। আপনাদের যদি একটু দেখাই, ঠিক এই নদীর আগ্রাসী রূপেই মূলত খাগড়াছড়ির সার্বিক বন্যা পরিস্থিতির বিপর্যয় হয়েছে। এখানে আসলে স্বাভাবিক নদীর গতি প্রবাহ থেকে 20 থেকে 25 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এখন দেখছেন আসলে বন্যার পরিস্থিতি একদম স্বাভাবিক, নদীর প্রবাহ অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে নিম্নাঞ্চলের মানুষ, যাদের ঘর বাড়ি কাঁচা আদা পাকা ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তাঘাট কালভার্ট কিন্তু ভেঙে গেছে। আজকে কিন্তু প্রায় 8 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখন এই জায়গাটাতে সরকারি ভাবে কাজ কিন্তু শুরু হয়নি। আমরা যতদূর জেনেছি প্রায় 2200 হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কি পরিমাণ সড়ক কিংবা কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বা ভেসে গেছে, এই সংক্রান্ত তথ্য কিন্তু এখন আমরা পানি। তবে এখনো পর্যন্ত খাগড়াছড়ি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু পুনর্বাসনেরও কিন্তু কাজ শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো দীর্ঘ 16-17 বছর পরে যে বন্যা খাগড়াছড়িতে হয়েছে, এই বন্যা কিন্তু পুরো দমেই কিন্তু বিপর্যস্ত, কারণ টানা 2 মাসে 4 বারের বন্যার সম্মুখীন হতে হয়েছে এই অঞ্চলের মানুষকে। এবং সবশেষ যে বন্যাটি হয়েছে এটিকে 2007 সালের যে ভয়াবহ বন্যা ছিল সেটিকে আসলে ছাড়িয়ে গেছে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সবকিছু মিলে বলা যেতে পারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি। তো এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, খাবার ও সুপেয় পানির সংকট কাটছে অনেকের। সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে ফেনী জেলার যে বন্যার আজ 10তম দিন, এই 10তম দিনেও আসলে আমরা দেখেছি ফেনী শহর, দাগনভূঞা, সোনাগাজীর বেশ কিছু অঞ্চলে এখনো পানির নিচে বাড়িঘর এবং কি সড়কপথ নিমজ্জিত রয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের আরামবাগ এলাকায়। আসলে এই যে সড়কটি আসলে দেখতে পাচ্ছেন, মানুষ যে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু এখানকার মানুষের শুধু পানির দুর্ভোগ নয়, এখানে আমরা দেখেছি যে গত 10 দিন পর্যন্ত আসলে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে,
গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, এখানকার মানুষের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সেগুলো কিন্তু সংকটে রয়েছে। এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে থাকায় আসলে দেখেছি যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখাই, আমার এই যে সামনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, আসলে কবির এসো, তিনি আসলে গত 19 আগস্ট তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আসলে বাসায় গিয়েছিলেন। বাসা থেকে এসে তিনি দেখেন যে আসলে তার দোকানে যে হাঁটু প্রায় বুক পরিমাণ পানি, সেই পানি আসলে তার পানিতে, এই পানিগুলোতে আসলে তার ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, তেল সহ যেসব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল, আসলে সবগুলো পণ্যই কিন্তু এই পানির নিচে নিমজ্জিত হয়ে আসলে সবকিছু পণ্য কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ায় যে তার যে ক্ষুদ্র ব্যবসা, সেটি কিন্তু সব মূলধন হারিয়ে তিনি এখন একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার বন্যায় যে 10.5 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, এর মধ্যে 17 জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় 88,000 মানুষকে তারা শুকনো খাবার দিয়েছে। তবে খাবার বন্টনের ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের মধ্যে যে সমন্বয়হীনতার কারণেই আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে আসলে খাবার পৌঁছায়নি। এখন থেকে প্রায় 10 মিনিট আগে এখানে একজনের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে তার ঘরে এক মুঠো শুকনো খাবার এমনকি পানিও তিনি পান নাই। তবে শুধু এই ধরনের একজন ব্যক্তি নয়, পুরো জেলা জুড়ে কিন্তু এই চিত্র কিন্তু এখনও রয়েছে। এর কারণ হচ্ছে আসলে সমন্বয়হীনতা। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। বন্যার প্রভাব নিত্যপণ্যের বাজারে, চট্টগ্রামে পেঁয়াজের দাম বাড়তি। সার্বিক চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নগরীতে নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বন্যা পরবর্তী সময়ে যে সবজি জাতীয় বাজার থেকে শুরু করে সবগুলো পণ্যতে কিছুটা দাম বাড়ছিল, কিন্তু বন্যার পরবর্তী সময় যখন সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে তার পরপরে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনেকাংশে দাম কমে আসে। তবে আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে এখানে চোখ রাঙাচ্ছে পেঁয়াজ, কারণ পেঁয়াজের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজ প্রতি কেজিতে আপনার 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ গত সপ্তাহে বা তার আগে 15 দিন আগেও পেঁয়াজ ছিল মানভেদে কেজি প্রতি 95 টাকা থেকে 100 টাকা বা 105 টাকা। কিন্তু এখন এসে আমরা যেটি দেখেছি বা যেটা ব্যবসায়ীরা যেটি বলছেন, সরবরাহ সংকটের কারণে এবং সরবরাহ কম থাকার কারণে মাল সংকটের কারণে যেটা ব্যবসায়ীরা বলছেন, সেটি প্রতি কেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা পর্যন্ত। আবার গ্রাম পর্যায়ে এসব পেঁয়াজ গিয়ে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, বন্যা পরবর্তী সময়ে সরবরাহ সংকট এবং পেঁয়াজের যে সংকট দেখা দিয়েছে, সেজন্য মূলত পেঁয়াজের দাম সপ্তাহব্যাপী কেজি প্রতি 10 থেকে 12 টাকা, আবার অনেকাংশে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলোরও দাম মোটামুটি বলতে গেলে হাতের নাগালে আছে, কারণ এগুলোর দাম বাড়েনি। তবে গত কয়েকদিন আগে থেকে যেভাবে কাঁচামরিচের দাম বেড়েছিল, সেই কাঁচামরিচের দাম গত কয়েকদিন ধরে বা গতকালকে থেকে অনেকাংশে কমে এসছে, কারণ এখানে মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত, আবার অনেক জায়গায় 200 টাকা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কিন্তু তার আগে সপ্তাহ আগে ছিল পেঁয়াজ প্রায় 700 থেকে 700 টাকা পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে, আলু এখানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, সেটি আসলে 5 টাকা করে কমেছে। পাশাপাশি শসা, বেগুন, টমেটো, আপনার আরো যেগুলো সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম কমে এসেছে। এতে করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, সবজি জাতীয় পণ্যগুলো সরবরাহ স্বাভাবিক হওয়ার পরপরেই আসলে এসবের দাম কমে এসেছে। কারণ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে প্রচুর পরিমাণ সবজি আসা শুরু হওয়ার পরপরেই এসবের দাম কমে আসে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে যেহেতু নিত্য পণ্য প্রয়োজনের সাথে মাছ মাংস একটি অংশ, এখানে আমরা যেটি দেখেছি দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এসব মাছ আসলে আগের দামে রয়েছে। কারণ 350 400 টাকা বা 600 টাকা এসব মাছ বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আপনার 200 থেকে 220 টাকা, আবার মানভেদে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু সামুদ্রিক যেসব মাছ রয়েছে সবগুলো মাছই আগের দামে রয়েছে, কারণ সবগুলো মাছের দামে এখানে 800 থেকে 900 টাকা বা 1000 টাকা করে মানভেদে সামুদ্রিক মাছগুলো কেজি প্রতি বিক্রি হচ্ছে। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, সমুদ্র থেকে যেসব মাছ সরবরাহ হওয়ার কথা সেগুলো সরবরাহ হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বা একটি চক্র তৈরি করে যেভাবে দাম বাড়িয়েছিল সেগুলো স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে। পাশাপাশি এখানে আমরা যে ইলিশ দেখতে পাচ্ছি, সেই ইলিশ এখানে ইলিশের দাম আসলে এখন যেহেতু ইলিশের মৌসুম বলা হচ্ছে, ইলিশের দাম
কিছুটা হাতের নাগালে আসছে, কারণ এখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, বা 1 কেজি ওজনের বা 1 কেজি থেকে একটু বেশি ওজনের ইলিশ এখানে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা, আবার 1800 টাকাও বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় বা তার আগের মাস তুলনায় ইলিশের দাম অনেকাংশে কম এসেছে, কারণ হাতের নাগালে এসেছে। এই ইলিশের দাম আরো কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন, কারণ তারা যেটা বলছেন সরবরাহ যদি স্বাভাবিক থাকে, আগামী কয়েকদিন আরো যদি প্রচুর মাছ বাজারে সরবরাহ হয়, তাহলে এসবের দাম ধীরে ধীরে আরো কমে আসবে। কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করা জরুরি বলছেন ব্যবসায়ীরা, কারণ খুচরা পর্যায়ে এসবের দাম বাড়তে থাকে। আর এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, আসলে বাজারে সরবরাহ থাকলে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে যখন মাছ সহ অন্যান্য পণ্যগুলো পৌঁছায়, তখন এগুলোর দাম হু করে বেড়ে যায়, কারণ এখানে মধ্যস্বত্বভোগী থেকে শুরু করে কিছু সিন্ডিকেট এসব এর দাম বাড়ানোর পেছনে কাজ করে, কারণ কয়েক জায়গায় মধ্যস্বত্বভোগীর হাত বদল হওয়ার কারণে মূলত মাছ থেকে শুরু করে সবজাতীয় সবগুলো পণ্যের দামে কেজি প্রতি 5 থেকে 7 টাকা, আবার অনেকগুলো 10 টাকা পর্যন্ত বেড়ে যায়। তো বাজারের যেসব ইয়াগুলো রয়েছে, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি বন্যা পরিস্থিতির কারণে শুকনো যেসব খাবার রয়েছে, মুড়ি, চিড়া, বিস্কিট, এগুলোর দাম বাড়তি রাখার একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। তারপরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে বাজারে করার পরপরই কিছুটা কম এসেছে, কারণ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ভোক্তা অধিকার পক্ষ থেকে বলা হচ্ছে যেখানে অনিয়ম হবে বা যেখানে এইসবের দাম বাড়তি হবে, সেগুলোর দাম কমে আসবে। তো এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সংস্কারের অভাবে বেহাল বাগেরহাটের পৌর এলাকার বেশিরভাগ সড়ক। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি বাড়ছে যানবাহন চালক ও পথচারীদের। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বাগেরহাট পৌরসভার কিন্তু বেশিরভাগ রাস্তার বেহাল দশা। খানাকন্দে ভরা রাস্তায় চলাচলে যানবাহন চালক এবং পথচারীরা প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে। রিক্সা চালক এবং অটো চালকরা কিন্তু মারাত্মক বিপাকে পড়েন। আমরা বাগেরহাট শহর ঘুরে দেখেছি। বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড় সংলগ্ন কাজী নজরুল ইসলাম সড়ক, রাহাতের মোড় সড়ক, হাসপাতাল সড়ক, পুরাতন বাজার, হারিখালি, মণিগঞ্জ সহ বাগেরহাটের বেশিরভাগ সড়ক কিন্তু খারাপ অবস্থা। আসলে সড়কগুলোতে দেখলে বোঝা যায় যে এটা যে পৌরসভার সড়ক, এটা আসলে চিন্তা করা যায় না, এত বেশি সে খারাপ অবস্থা। প্রতিনিয়ত এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং বাগেরহাটের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের দাবি, দীর্ঘদিন এই বর্তমান যে পৌর মেয়র ছিল খান হাবিবুর রহমান, তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটের কিন্তু কাজ করেননি, যার কারণে পৌরসভার রাস্তার বেহাল দশা। অনেকে এই রাস্তার উপর যে কাদা এবং পানি জমে যায় এটা নিয়ে অনেকে ফেসবুকে তিরস্কারমূলক পোস্টও দিয়েছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, বাগেরহাট পৌরসভায় কিন্তু 78 কিলোমিটারের মতো সড়ক রয়েছে। এই 78 কিলোমিটার সড়কের প্রায় 80% সড়কের কিন্তু বেহাল দশা। প্রতিটি সড়কে খানাখন্দ রয়েছে, অনেক সড়কে সব সময় পানি জমে থাকে। এই মুহূর্তে আমি যে সড়কটায় রয়েছি, এই সড়কটি হচ্ছে বাগেরহাট 250 শয্যা যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল সড়ক। এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে এখনো কিন্তু পানি জমা আছে। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, এরপরেও কিন্তু এই সড়কে পানি জমা। তার মানে কি পরিমাণ ভোগান্তিতে মানুষ পরে বাগেরহাটের মানুষ, এটা কিন্তু আপনারা জানেন। আমার সাথে এই এলাকার একজন বাসিন্দা রয়েছেন, তার সাথে আমি একটু কথা বলবো, তার কাছে জানবো যে এই সড়কটির কতদিন ধরে এই অবস্থা এবং তারা কি ধরনের ভোগান্তি পান। আমাদের এই সড়কটা 15 থেকে 16 বছর এইভাবে অকাজ হয়ে পড়ে আছে। আমরা এই জায়গা বর্ষা হইলে পরে দোকানদারি করতে পারি না, আমাদের জায়গায় কোনো লোক আসে না, আমরা মানে খুব কষ্টের ভিতর দিন কাটাতে হয়। বর্ষা হইলে পরে দোকানে জল উঠে যায়,
আমরা এই জায়গায় কোনো কিছু করতে পারি না, কোনো লোক আসে না, আমাদের কাছে কোনো লোককে আসতে চায় না। বৃষ্টি হলে কয় যে যাবো কি এর দোকানে, কিভাবে কি করব। আমরা তো মানে খুব একেবারে একটা বিপদের ভিতর আছি। এই রাস্তা 16 বছর ধরে একই রকমের অবস্থা। এতে বৃষ্টি হলে পরে এই জায়গায় হাঁটু জ্বলায় এবং আমি এই 32 বছর এই জায়গায় চার দোকান করি। এই জায়গায় এই 16 বছর আগে কিছুটা সংস্কার হয়েছিল, পরে আর হয় নাই। আচ্ছা, আপনারা কি কখনো এখানের যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি, কিন্তু তারা বলে যে তন্ময় সাহেব বললো যে 5 বছর পরে দেখবো, আমি এর আগে আমি দেখতে পারবো না। আর বাগেরহাট পৌরসভা তো মেয়র সাহেব নিজে এ জায়গাতে যাতায়াত করেছেন, কিন্তু সে কোনো কিছু মূল্যায়ন করে নাই। দর্শক, আপনারা শুনলেন যে এখানে কেমন ভোগান্তি পোহাতে হয়। তারা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও একাধিকবার জানিয়েছে, এরপরেও কিন্তু এই পৌরসভার রাস্তার শুরু হয়নি। আমরা বাগেরহাট পৌরসভার যে সহকারী প্রকৌশলী রয়েছেন এটিএম রেজাউল হক রিজভী, তার সাথে কথা বলেছিলাম। তিনি বরাবরের মতো জানিয়েছেন যে বাগেরহাট পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট কিন্তু টেন্ডার হয়েছে, সেই রাস্তাঘাটে কাজ চলছে। কাজ শেষ হলে এই রাস্তার বেহাল দশার যে সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে টেন্ডার হওয়া এবং কাজ চলা এ সব কিছুই লোক দেখানো। আসলে কবে পৌরসভার রাস্তার ভালো হবে বা রাস্তা স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে, এই বিষয় নিয়ে তাদের সন্দেহ আছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে পৌরসভার বেহাল দশার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।